হ্যালো স্টুডেন্টস, বাইনে নির্মলে তোমাদের প্রত্যেককে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই। ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশন সেকেন্ড এসএলএসটি 2025 তোমরা যারা ইন্টারভিউ এবং ডেমো ক্লাসের জন্য প্রিপারেশান নিচ্ছ, অলরেডি আমি একটা ডেমো ইন্টারভিউ তোমাদেরকে দিয়ে দেখিয়েছি যে ইন্টারভিউতে কেমনভাবে উত্তর দিতে হয়, এবং তার সঙ্গে সঙ্গে আগের ভিডিওতে তোমাদের বলেছি যে ডেমো ক্লাস কীভাবে তোমরা দেবে, তো সেই সম্পর্কে কিছু টিপস দিয়েছি। এবং আজকে আমি চেষ্টা করছি একটা ডেমো ক্লাস দেওয়ার, যাতে তোমরা বুঝতে পারো যে প্রকৃতপক্ষে ডেমো ক্লাস কীভাবে দিতে হয়। এবার এই প্রসঙ্গে বলি যে এর আগে কিন্তু এসএলএসটি বা এসএসসি কখনোই কিন্তু ডেমো ক্লাস নেয়নি, তো সুতরাং এই বছরই কিন্তু ডেমো ক্লাস প্রথম। এবং এই ডেমো ক্লাসের জন্য সময় মোটামুটিভাবে 10 মিনিট। এই 10 থেকে 12 মিনিটের মধ্যে কিভাবে একটা ইউনিট বা একটা সাব ইউনিট তোমরা কিভাবে কমপ্লিট করবে ডেমো ক্লাসের মধ্যে দিয়ে, সেটাই আমি দেখানোর চেষ্টা করছি। গুড মর্নিং স্টুডেন্টস, তোমরা কেমন আছো? হ্যাঁ, আমি তো খুবই ভালো আছি। আচ্ছা, আজকের ডেট কত? আজকের যে তারিখ, আজকের তারিখ হচ্ছে 10/9/2025। আচ্ছা, আজকে কী বার? আজকের বার হচ্ছে বৃহস্পতিবার। তোমরা তো জানো যে প্রত্যেক বৃহস্পতিবার সেকেন্ড পিরিয়ডে আমার ক্লাস থাকে। কোন স্যারের ক্লাস থাকে? হ্যাঁ, আমি এনজি স্যার। তাহলে এনজি স্যার কোন ক্লাস নেন? এনজি স্যার নেন জীবন বিজ্ঞান ও পরিবেশ। আমরা প্রথম চ্যাপ্টার পড়ছিলাম এবং প্রথম চ্যাপ্টারে ছিল জীবজগতের নিয়ন্ত্রণ ও সমন্বয়, বিভিন্ন উদ্ভিদ এবং প্রাণীরা কীভাবে পরিবেশের সঙ্গে তারা সংযোগ রক্ষা করে, তো সেটাই আমরা পড়ছিলাম। এবং এই জীবজগতের নিয়ন্ত্রণ আর সমন্বয়ে তোমরা দেখবে তোমাদের বইতে পেজ নাম্বার 12 হলো, তোমাদের যে বই আছে তো সেই বইয়ের পেজ নাম্বার 12 হলো, এবং 12 নম্বর পেজে দেখবে যে একটি অংশ আছে রাসায়নিক সমন্বয়ক। তো রাসায়নিক সমন্বয়কের কিছুটা অংশ তোমাদের আগের দিন আমি বলেছি। রাসায়নিক সমন্বয়ক হরমোন সম্পর্কে আমরা দেখব, মানে আমরা যেটা পড়ব তো সেটা হচ্ছে প্রাণী হরমোন। এখন আগের দিন আমি তোমাদের বলেছিলাম যে হরমোন কাকে বলে। তোমরা কি কেউ বলতে পারবে হরমোন কাকে বলে? একদম তুমি সঠিক উত্তর দিয়েছো। বিভিন্ন রকমের গ্রন্থি সম্পর্কে আগের দিন আমি ধারণা দিয়েছিলাম। আচ্ছা, তোমরা কি কেউ বলতে পারবে যে প্রভু গ্রন্থির প্রভু কাকে বলে? একদম প্রভু গ্রন্থির প্রভু বলা হয়, তুমি সঠিক বলেছো, হাইপোথ্যালামাসকে। কারণ হাইপোথ্যালামাস থেকে বিভিন্ন রিলিজিং হরমোন তৈরি হয় এবং সেগুলো পিটুইটারি গ্রন্থিকে প্রধানত উদ্দীপ্ত করে তার বিভিন্ন হরমোন ক্ষরণ করতে। সুতরাং আজকে আমরা মেনলি পড়ব পিটুইটারি গ্রন্থি। পিটুইটারি গ্রন্থির আরও একটা নাম হলো হাইপোফাইসিস। এখন প্রশ্ন হচ্ছে যে পিটুইটারি গ্রন্থি তাহলে কোথায় থাকে? এটা তো আমাদের প্রত্যেকের জানতে ইচ্ছা করে যে আমরা যে গ্রন্থি সম্পর্কে পড়ছি পিটুইটারি গ্রন্থি, তো এই পিটুইটারি গ্রন্থি প্রধানত কোথায় থাকে? পিটুইটারি গ্রন্থির অবস্থান, রাইট? তো পিটুইটারি গ্রন্থি তাহলে কোথায় থাকে? দেখো, আমাদের যে মাথা আছে, আমাদের যে করোটি আছে না, আমাদের এই যে মাথার খুলি আছে, এই করোটির মধ্যে বিভিন্ন রকমের অস্থি থাকে, এবং তার মধ্যে এক রকমের অস্থি আছে, তো সেই অস্থিটার নাম হচ্ছে সেলা টারসিকা। এই অস্থিটার নাম কি? সেলা টারসিকা। এবং এই সেলা টারসিকা অস্থি গহ্বরের মধ্যে পিটুইটারি গ্রন্থি থাকে। এরকম পিটুইটারি গ্রন্থি থাকে, এবং পিটুইটারি গ্রন্থি অনেকটা মটর দানার মতো। অর্থাৎ তোমার মনে প্রশ্ন জাগতে পারে যে পিটুইটারি গ্রন্থি তাহলে কতটা তার সাইজ হবে? সুতরাং পিটুইটারি গ্রন্থির সাইজ কেমন হবে? পিটুইটারি গ্রন্থির সাইজ হবে মটর দানার মতো। এবারে আমরা যেটা দেখব তো সেটা হচ্ছে পিটুইটারি গ্রন্থির আরও ভিতরের যে গঠন, মানে পিটুইটারি গ্রন্থিকে কেমন দেখতে, পিটুইটারি গ্রন্থির কতগুলো পার্ট আছে, কতগুলো অংশ আছে, তো সেই অংশগুলোও আমরা দেখব। দেখো, খুব সিম্পল একটা ছবির সাহায্যে পিটুইটারি গ্রন্থির গঠন এবং তার কাজ তোমাদেরকে বোঝানোর চেষ্টা করব। দেখো, এই যে অংশটা আছে এটা হচ্ছে হাইপোথ্যালামাস। আগের ক্লাসে আমরা পড়েছি এটা হাইপোথ্যালামাস, এবং হাইপোথ্যালামাস থেকে এইরকমভাবে পিটুইটারি গ্রন্থি প্রধানত যুক্ত থাকে। এবং পিটুইটারি গ্রন্থির দুটো খণ্ড, একটা অগ্রখণ্ড এবং আরও একটা পশ্চাৎখণ্ড। এই যে পিটুইটারি গ্রন্থির যে অগ্রখণ্ড দেখছো, তো এই অগ্রখণ্ডকে অনেক সময় বলা হয় অ্যাডেনো হাইপোফাইসিস, এবং এই যে পশ্চাৎখণ্ড আছে তো সেই পশ্চাৎখণ্ডকে আমরা বলবো নিউরো হাইপোফাইসিস। কিন্তু ঘটনা হচ্ছে এই যে পশ্চাৎখণ্ড, প্রথমে আমি পশ্চাৎখণ্ডের কথা বলছি। এই যে পশ্চাৎখণ্ড আছে, বা এটাকে লিখছি আমি পশ্চাৎখণ্ড, ঠিক আছে? আচ্ছা, এখন তোমাদের লেখার দরকার নেই, আমি যে ইম্পর্টেন্ট পয়েন্টস যেগুলো বলবো সেগুলো তোমরা লিখে নেবে। এখন শুধুমাত্র পড়াটা শুনে যাও, তাহলে দেখবে যে কোনো বিষয়ে তোমাদের আর কনফিউশন থাকবে না। দেখো, পিটুইটারি গ্রন্থির পশ্চাৎখণ্ড কিন্তু কোনো রকম হরমোন তৈরি করে না। হরমোন তৈরি করার কোনো রকম কোষ পিটুইটারি গ্রন্থির পশ্চাৎখণ্ডে নেই। প্রকৃতপক্ষে পিটুইটারি গ্রন্থির পশ্চাৎখণ্ড দিয়ে দুটো হরমোন সিক্রেটেড হয় বা নিঃসৃত হয়, এবং এই দুটো হরমোন কিন্তু তৈরি হয় হাইপোথ্যালামাসে।
আগের দিন আমরা পড়েছিলাম যে হাইপোথ্যালামাসকে কি বলা হয়? হাইপোথ্যালামাসকে বলা হয় প্রভু গ্রন্থির প্রভু। কেন বলতে পারবে হাইপোথ্যালামাসকে প্রভু গ্রন্থির প্রভু বলা হয়? হ্যাঁ, একদম তুমি ঠিক বলেছো, কারণ হাইপোথ্যালামাস থেকে রিলিজিং হরমোন তৈরি হয় এবং সেই রিলিজিং হরমোনগুলো পিটুইটারি গ্রন্থির বিভিন্ন কার্যাবলীকে নিয়ন্ত্রণ করে। কিন্তু সেই রিলিজিং হরমোনগুলো কোথায় কাজ করবে? সেটা অগ্রখণ্ডে কাজ করে। তাহলে পশ্চাৎখণ্ড দিয়ে দুটো হরমোন প্রধানত নিঃসৃত হয় পিটুইটারি গ্রন্থির পশ্চাৎখণ্ড দিয়ে, এবং এই দুটো হরমোনের নাম হচ্ছে, একটি হলো অক্সিটোসিন, একটি হলো অক্সিটোসিন, এবং আরও একটি হরমোন হলো ভ্যাসোপ্রেসিন, বা তাকে আমরা বলবো অ্যান্টি ডাইইউরিয়েটিক হরমোন। তাহলে আরও একটা হরমোনের নাম কি? আরও একটা হরমোন হলো ভ্যাসোপ্রেসিন। ভ্যাসোপ্রেসিনকে কি বলা হয়? ভ্যাসোপ্রেসিনকে বলা হয় অ্যান্টি ডাইইউরিয়েটিক হরমোন। তো প্রথমে আগে আমরা এই অ্যান্টি ডাইইউরিয়েটিক হরমোনের কাজ দেখে নিই। এখান থেকে কিন্তু বিভিন্ন রকমের প্রশ্ন দেয়া হয়। তো তোমরা তো ক্লাস 9-এ তোমরা নেফ্রন সম্পর্কে পড়েছো। তো নেফ্রনের যদি আমরা গঠন দেখি, একটা নিকটবর্তী সংবর্তনালিকা, দূরবর্তী সংবর্তনালিকা, হেনলির লুপ ইত্যাদি এই সমস্ত গঠন থাকে। এবং এই অ্যান্টি ডাইইউরেটিক হরমোন কি কাজ করে? এই অ্যান্টি ডাইইউরেটিক হরমোন এই দূরবর্তী সংবর্তনালিকার ওপর কাজ করে, এবং দূরবর্তী সংবর্তনালিকার ওপর কাজ করে জলের পুনঃশোষণে সাহায্য করে। পুনঃশোষণ ব্যাপারটা কি? পুনঃশোষণ মানে আমাদের রক্ত থেকে তো জল তো নেফ্রনের মধ্যে ঢুকে গেছে, কিন্তু সেটা নেফ্রন দিয়ে মূত্রের মধ্য দিয়ে বেরিয়ে আসার কথা, কিন্তু সেটা নেফ্রন দিয়ে মূত্রের মধ্য দিয়ে বেরিয়ে আসছে না। এটা কিভাবে চলে আসছে? এটা পুনরায় দেহে চলে আসছে। তুমি কিভাবে বুঝবে? ধরা যাক কোনো একটা পাইপ দিয়ে ধরা যাক জল যাচ্ছে, এবং সেই পাইপের মধ্যে যদি কোনো ফুটো থাকে, তাহলে সেই ফুটো দিয়ে বা ছিদ্র দিয়ে প্রধানত কী হবে? জলটা আবার পাইপ থেকে বেরিয়ে চলে আসবে। এখানেও সেরকম মূত্র দিয়ে আর বেশি জল নির্গত হতে পারে না, যে প্রয়োজনীয় যে জল সেটা দেহের মধ্যেই থেকে যায়। এবং এর যদি কম ক্ষরণ হয় তাহলে কি রোগ হবে? তাহলে দেখো, এর যদি কম ক্ষরণ হয় তাহলে মূত্র দিয়ে অনেক বেশি পরিমাণে জল বেরিয়ে যাবে, এবং সেই রোগটাকে বলা হয় ডায়াবেটিস ইনসিপিডাস। পিটুইটারি গ্রন্থির তো পশ্চাৎখণ্ড আমরা দেখে নিলাম। এবার আমরা দেখবো যে পিটুইটারি গ্রন্থির অগ্রখণ্ড থেকে কোন কোন হরমোন তৈরি হয়। হাইপোথ্যালামাস থেকে রিলিজিং হরমোন নির্গত হয়, এবং সেই রিলিজিং হরমোন পিটুইটারি গ্রন্থির অগ্রখণ্ডের উপর কাজ করে, এবং সেই কারণের জন্যই হাইপোথ্যালামাসকে বলা হয় প্রভু গ্রন্থির প্রভু। এখন পিটুইটারি গ্রন্থির অগ্রখণ্ড থেকে এসটিএইচ বা গ্রোথ হরমোন নির্গত হয়, এবং এসটিএইচে এস মানে সোমাটো, টি মানে ট্রপিক, আর এইচ মানে হরমোন। এইভাবে মনে রাখবে, প্রত্যেকটা হরমোনের কিন্তু নামগুলো মনে রাখতে হবে, ঠিক আছে? আচ্ছা, তাহলে সোমাটোট্রপিক হরমোন বা গ্রোথ হরমোন এগুলো দৈর্ঘ্যের বৃদ্ধি ঘটায়। সোমাটোট্রপিক হরমোনে যদি বেশি ক্ষরণ হয়, মানে যদি ক্ষরণ হয়ে যায়, তাহলে যে রোগটা হবে তো সেটাই হচ্ছে জাইগান্টিজম বা অতিকায়ত্ব, এবং তার সঙ্গে সঙ্গে অ্যাক্রোমেগালি। আর যদি কম ক্ষরণ হয় তাহলে ডোয়ার্ফিজম। আমরা অনেক সময় দেখি না যে কোনো মানুষ প্রচুর লম্বা হয়, আবার কোনো মানুষের হাইট অনেক শর্ট হয়। তো এর কারণটাই হচ্ছে এটা যে পিটুইটারি গ্রন্থির অগ্রখণ্ড থেকে নির্গত এসটিএইচ বা গ্রোথ হরমোন। এরপরে পিটুইটারি গ্রন্থির অগ্রখণ্ড থেকে আরও একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমোন নির্গত হয়, এবং সেই হরমোনটার নাম হচ্ছে থাইরয়েড স্টিমুলেটিং হরমোন। তাহলে এই হরমোনটার নাম হচ্ছে থাইরয়েড স্টিমুলেটিং হরমোন। এই থাইরয়েড স্টিমুলেটিং হরমোন কি কাজ করে? আমাদের যে থাইরয়েড গ্রন্থি আছে, আমাদের গলার কাছে ট্রাকিয়াল রিংয়ের দুপাশে থাইরয়েড গ্রন্থি আছে, এবং এই থাইরয়েড স্টিমুলেটিং হরমোন থাইরয়েড গ্রন্থির বৃদ্ধি আর ক্ষরণে সাহায্য করে। সুতরাং এর কাজ কি? থাইরয়েড গ্রন্থির বৃদ্ধি ও ক্ষরণ। সুতরাং থাইরয়েড টিএসএইচ হরমোনের পরিমাণ যদি বেড়ে যায়, তাহলে যে রোগটা হবে সেটা হচ্ছে থাইরয়েড গ্রন্থি বেড়ে যাবে, এবং তার ফলে গলগণ্ড রোগ হবে। আর টিএসএইচের পরিমাণ যদি কমে যায়, তাহলে কিন্তু থাইরয়েড গ্রন্থি থেকে নির্গত থাইরক্সিন হরমোনের পরিমাণও কমে যাবে। তো টিএসএইচ হরমোন আমরা দেখলাম। আরও একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমোন নির্গত হয়, এবং তার নাম হচ্ছে অ্যাড্রিনোকর্টিকোট্রপিক হরমোন। তো এই অ্যাড্রিনোকর্টিকোট্রপিক হরমোন কোথায় কাজ করে? অ্যাড্রিনাল কর্টেক্স, অর্থাৎ আমাদের বৃক্কের উপরে একটা গ্রন্থি থাকে, তো তার নাম হচ্ছে অ্যাড্রিনাল গ্ল্যান্ড, এবং সেই অ্যাড্রিনাল গ্ল্যান্ডের দুটো অংশ, বাইরের দিকের যে অংশটা আছে তার নাম কর্টেক্স, এবং ভিতরের দিকের অংশ হচ্ছে মেডালা, এবং এই কর্টেক্সের উপরে কাজ করবে, এবং কর্টেক্স থেকে বিভিন্ন হরমোন ক্ষরণে সাহায্য করে। সুতরাং অ্যাড্রিনাল কর্টেক্সের উপর কাজ করে, অর্থাৎ অ্যাড্রিনাল কর্টেক্সের বৃদ্ধি ও ক্ষরণে সাহায্য করে। একটা গুরুত্বপূর্ণ হরমোন এখান থেকে নির্গত হয় পিটুইটারি গ্রন্থির অগ্রখণ্ড থেকে, যেটা পরীক্ষাতে প্রচুর প্রশ্ন দেওয়া হয়, এবং সেই হরমোনটার নাম হচ্ছে গোনাডোট্রপিক হরমোন। এখন গোনাডোট্রপিক হরমোন কেন বলা হচ্ছে? দেখো, আমরা যখন ছোট থেকে বড় হই তখন আমাদের শরীরে গোনাড
তৈরি হয়, গোনাডের তখন ডেভেলপমেন্ট হয়। যেমন পুরুষদের ক্ষেত্রে প্রধানত গোনাডকে বলা হয় শুক্রাশয়, আর স্ত্রীদের ক্ষেত্রে এই গোনাডকে আমরা বলবো ডিম্বাশয়। আচ্ছা, তোমরা তো ক্লাস 8-এ পড়েছো, তুমি বলতে পারবে যে শুক্রাশয় থেকে কোন হরমোন ক্ষরিত হয়? একদম ঠিক বলেছো, শুক্রাশয় থেকে টেস্টোস্টেরন হরমোন ক্ষরিত হয়। আচ্ছা, আর কেউ বলতে পারবে যে ডিম্বাশয় থেকে কোন কোন হরমোন ক্ষরিত হয়? ডিম্বাশয় থেকে, একদম সঠিক উত্তর দিয়েছো, ডিম্বাশয় থেকে ইস্ট্রোজেন এবং প্রোজেস্টেরন হরমোন ক্ষরিত হয়। কিন্তু শুক্রাশয় এবং ডিম্বাশয়, তোমরা যে বললে যে শুক্রাশয় এবং ডিম্বাশয় থেকে এই হরমোনগুলো ক্ষরিত হয়, এই হরমোনগুলো ক্ষরণের পেছনে কিন্তু পিটুইটারি গ্রন্থি আছে, এবং পিটুইটারি গ্রন্থি থেকে নির্গত গোনাডোট্রপিক হরমোন এই গোনাডের ওপর কাজ করে। গোনাড আর গ্যামেটের মধ্যে তাহলে পার্থক্য আমাদের বুঝতে হবে। গোনাড মানে জনন গ্রন্থি, পুরুষদের ক্ষেত্রে শুক্রাশয় এবং স্ত্রীদের ক্ষেত্রে ডিম্বাশয়, আর গ্যামেট মানে এই যে শুক্রাশয় থেকে শুক্রাণু তৈরি হচ্ছে এটাই গ্যামেট, আবার ডিম্বাশয় থেকে ডিম্বাণু তৈরি হচ্ছে এটাই গ্যামেট। সুতরাং গোনাডোট্রপিক হরমোন এই শুক্রাশয় এবং ডিম্বাশয়ের উপর কাজ করে। তাহলে দেখো, শুক্রাশয় এবং ডিম্বাশয়ের উপর কিভাবে তারা কাজ করবে? পুরুষ এবং স্ত্রী দেহে তাদের কাজ আলাদা, তাহলে মেলদের ক্ষেত্রে কি কাজ করবে এবং ফিমেলদের ক্ষেত্রে কি কাজ করবে সেটা জানতে হবে। এই চিহ্নটা আমি এই কারণের জন্যই দিলাম, কারণ পুরুষদেরকে বোঝাতে মেল এইভাবে লেখা হয় আর স্ত্রীদেরকে এইভাবে লেখা হয় চিহ্ন দিয়ে। এটা তোমরা বংশগতি চ্যাপ্টারে ভালো করে পড়বে। আগে তোমরা একটু জেনে গেলে, তাহলে বংশগতির কিছুটা অংশ তোমরা এখানে জেনে গেলে, ঠিক আছে? মানে কিভাবে প্রধানত মেল আর ফিমেল মানে পুরুষ এবং স্ত্রীকে কিভাবে প্রধানত চিহ্নিত করা হয়। তো যাই হোক, এই যে মেল পুরুষদের ক্ষেত্রে এই গোনাডোট্রপিক হরমোনকে আমরা বলবো এফএসএইচ। তো এফএসএইচ প্রধানত পুরুষদের সেমিনিফেরাস শুক্রাশয়ের মধ্যে, দেখো এই যে শুক্রাশয় আছে, শুক্রাশয়ের মধ্যে সেমিনিফেরাস নালিকা থাকে, এবং এই সেমিনিফেরাস নালিকার ওপর এই এফএসএইচ হরমোন কাজ করে, এবং এটাকে আমরা বলবো সেমিনিফেরাস নালী, ঠিক আছে? এটাকে কি বলা হয়? সেমিনিফেরাস নালিকা। সেমিনিফেরাস নালিকার ওপর কাজ করে শুক্রাণু উৎপন্ন করতে সাহায্য করে। এছাড়া সেমিনিফেরাস নালিকার মাঝে মাঝে অনেক কোষ থাকে, এবং যে কোষগুলোকে বলা হয় লেডিক কোষ, যে কোষগুলোকে আমরা কি বলবো? লেডিক কোষ। তাহলে দেখো, মেলদের ক্ষেত্রে জিটিএইচ দুই ধরনের হচ্ছে, একটা এফএসএইচ আর একটা হচ্ছে এলএইচ, ঠিক আছে? যেটাকে ইন্টারস্টিসিয়াল সেল স্টিমুলেটিং হরমোন বলা হয়, বা এটাকে আমরা কি বলবো? ইন্টারস্টিসিয়াল সেল স্টিমুলেটিং হরমোন। এবং এই এলএইচ বা আইসিএসএইচ লেডিক কোষের ওপর কাজ করে, এবং তোমরা যেটা বললে যে শুক্রাশয় থেকে কোন হরমোন তাহলে ক্ষরণ করতে হেল্প করবে, সাহায্য করবে, তো সেই হরমোনটার নাম হচ্ছে টেস্টোস্টেরন। একদম সঠিক বলেছো, হরমোনটার নাম কি? টেস্টোস্টেরন। আচ্ছা, এবার স্ত্রী দেহে আমরা দেখে নিই যে জিটিএইচ হরমোন কী কাজ করে। তো স্ত্রী দেহে প্রধানত এই জিটিএইচ হরমোন আবার দু রকমের হবে, একটা এফএসএইচ আর একটা হচ্ছে এলএইচ। তো স্ত্রী দেহের আমরা যদি ডিম্বাশয় দেখি, এরকম ডিম্বাশয়কে যদি আমরা দেখি, তো ডিম্বাশয়ের মধ্যে অসংখ্য ছোট ছোট সেল আছে, এগুলোকে বলা হয় ফলিকল। এফএসএইচ হরমোন এই ফলিকলের ওপর কাজ করে, এবং ফলিকলের ওপর কাজ করে এই ফলিকল থেকে গ্রাফিয়ান ফলিকল তৈরি করে। কি তৈরি করবে? এখান থেকে গ্রাফিয়ান ফলিকল তৈরি করবে, ঠিক আছে? তাহলে স্ত্রী দেহে এফএসএইচ হরমোনের কাজ কি? অপরিণত ফলিকলকে পরিণত ফলিকল বা গ্রাফিয়ান ফলিকলে পরিণত করা। আর এলএইচ হরমোন তাহলে কি কাজ করবে? এলএইচ হরমোন এই গ্রাফিয়ান ফলিকলের উপর কাজ করে এখান থেকে ডিম্বাণু নিঃসরণ করতে সাহায্য করে। এখান থেকে কি সাহায্য করবে? ডিম্বাণু নিঃসরণ করতে সাহায্য করে। এই দেহে এই এলএইচ হরমোনকে অনেক সময় ওভিউলেশন ইনডিউসিং হরমোনও বলা হয়। পিটুইটারি গ্রন্থির অগ্রখণ্ড থেকে আরও একটা গুরুত্বপূর্ণ হরমোন নির্গত হয়, এবং সেই হরমোনটার নাম হলো প্রোল্যাকটিন। এবং এই প্রোল্যাকটিন প্রধানত কি কাজ করবে? প্রোল্যাকটিন প্রধানত স্তনদুগ্ধ তৈরি করবে। দেখো, আমরা তো প্রধানত স্তন্যপায়ী শ্রেণীর প্রাণী, সুতরাং আমাদের স্তনদুগ্ধ উৎপন্ন করতে যে হরমোন সাহায্য করবে, তো সেই হরমোনটার নাম হচ্ছে প্রোল্যাকটিন, ঠিক আছে? তো এইভাবে পিটুইটারি গ্রন্থি থেকে বিভিন্ন হরমোন নির্গত হয়, এবং সেই সমস্ত হরমোনগুলো বিভিন্ন রকমের কাজ করে। পিটুইটারি গ্রন্থি সম্পর্কে আমরা ভালো করে পড়ে ফেললাম, এবং তোমরা দেখবে যে তোমাদের বইতে আছে, তোমরা বইটা তো খুলেছো অলরেডি, তোমরা 12 নম্বর পাতা তোমরা খুলেছো। তো এতে দেখো যে আরও বিভিন্ন রকমের গ্রন্থি আছে, যেমন এরপরে আছে থাইরয়েড, তারপরে আছে অ্যাড্রিনাল, তারপরে আছে অগ্নাশয়, তারপরে আছে গোনাড। সো এগুলো আমরা পরপর পড়বো, কিন্তু এগুলো বুঝতে গেলে অবশ্যই পিটুইটারি গ্রন্থি সম্পর্কে তোমাদের ভালো ধারণা রাখতে হবে। এখন তোমাদেরকে আমার প্রশ্ন যে গোনাডোট্রপিক হরমোন প্রকৃতপক্ষে কী কাজ করে, পুরুষদের ক্ষেত্রে কী কাজ করে? একদম সঠিক বলেছো। আচ্ছা, তুমি একটু বলতে পারবে যে স্ত্রীদের ক্ষেত্রে গোনাডোট্রপিক হরমোন কী কাজ করে? একদম সঠিক উত্তর দিয়েছো। আচ্ছা, থাইরয়েড স্টিমুলেটিং হরমোন প্রধানত কী কাজ করে? একদম সঠিক উত্তর, ঠিক আছে। আচ্ছা, কেমন ধরনের প্রশ্ন আসে একটু তোমাদেরকে বলে দিই। অনেক সময় 5 নম্বরের তোমরা দেখবে যে তোমাদের মাধ্যমিকের যদি প্রশ্ন তোমরা যদি দেখো,
তাহলে দেখবে যে প্রিভিয়াস ইয়ার্স কোয়েশ্চেন্স তোমরা যদি দেখো তাহলে দেখবে যে অনেক সময় 5 নম্বরের প্রশ্ন আসে। এরকম প্রশ্ন দিতে পারে যে পিটুইটারি গ্রন্থির অগ্রখণ্ড থেকে উৎপন্ন হরমোনগুলোর নাম এবং তার সঙ্গে তাদের কাজ লেখো। তাহলে এই অংশটা ইম্পর্টেন্ট, ঠিক আছে, এই জায়গাটা প্রচুর ইম্পর্টেন্ট হতে পারে। দেখো এখানে কি লেখা আছে, অ্যান্টি ডায়ুরেটিক হরমোন, সুতরাং ডায়াবেটিস ইনসিপিডাস রোগ কেন হয়, তো এই সম্পর্কেও কিন্তু প্রশ্ন দিতে পারে। তো যে বিষয়গুলো বললাম তো এগুলো একটু তোমরা ভালো করে পড়বে, এর সঙ্গে সঙ্গে বই পড়বে। আরও একটা বিষয় বলি যে ভালোভাবে এখন যেরকমভাবে প্রশ্ন দেওয়া হচ্ছে যে মাধ্যমিকে, তোমার অবশ্যই সাবজেক্টের বইটাকে কিন্তু ভালো করে পড়তে হবে। বইয়ের লাইন বাই লাইন পড়বে, তার সঙ্গে সঙ্গে আমি যে বিষয়গুলো বুঝিয়ে দিলাম, যে প্রশ্নগুলো আমি তোমাদেরকে বললাম, এই প্রশ্নগুলো ভালো করে করবে। দেখো তাহলে এর পরের দিন আমরা আলোচনা করব থাইরয়েড গ্রন্থি, তার সঙ্গে সঙ্গে অ্যাড্রিনাল, অগ্নাশয় এবং তার সঙ্গে সঙ্গে গোনাড। তো বাকি অংশগুলো আমরা পরের দিন আমরা শেষ করব। তাহলে আমাদের যে প্রথম চ্যাপ্টারে রাসায়নিক সমন্বয়ক হরমোন আছে, প্রাণী হরমোন, সেটা আমাদের কমপ্লিট হয়ে যাবে। আজকে তাহলে এই পর্যন্তই। তোমরা সবাই ভালো থেকো, দেখা হচ্ছে পরের ক্লাসে। থ্যাংক ইউ।